আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। আমি জানি ম্যাচটা দিন শেষে হতাশা, তবে বেশ কয়েকটা পজিটিভ জিনিস নিয়ে কথাবার্তা বলতে হবে। বিশেষ করে শেষের দিকে এসে বাংলাদেশ যে ইন্টেন্সিটি দেখিয়েছে, যেভাবে আরও একটা গোলের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে, প্লেয়ারদের এই চেষ্টাটা, এই ওয়ার্ক রেটের প্রশংসা করি। আমরা হামজা চৌধুরীর পরে সমিত সোম যে আসলে কতটা ট্যালেন্টেড ফুটবলার সেটা একেবারে তার ডেবু ম্যাচে প্রমাণ পেলাম। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট পাওয়া, ভবিষ্যতে যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। বাংলাদেশ যে জায়গা থেকে দুটো গোল কনসিড করেছে, দুটো গোলের ক্ষেত্রে আমার একটা চরম আপত্তি আছে। প্রথম গোলটার ক্ষেত্রে মিতুল মার্মা একটা ভুল করেছেন। তিনি গোলকিপিং পজিশন থেকে বের হয়ে এসেছেন এবং সেখান থেকে বলটা ক্লিয়ার করতে পারেননি, এবং যেভাবে বাংলাদেশ গোল কনসিড করেছে, ইয়ং গোল করেছেন, সেটা দেখতে দৃষ্টিকটু লেগেছে। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, প্রতিপক্ষ প্লেয়ার যখন মিতুল মার্মা বরাবর শটটা নিয়েছেন, তিনি সামনে কত বেশি স্পেস পেয়েছেন। এত বেশি স্পেস অ্যালাউ করা ঠিক হয়নি। মার্মা সেভটা করেছেন, তবে দিন শেষে যে প্লেয়ারটাকে নিয়ে সবচেয়ে বড় ভয় ছিল সেই ইকসান ফান্দির একেবারে পায়ে দিয়েছেন। তারপরেও ওই জায়গা থেকে হৃদয়ের উচিত ছিল বলটা ক্লিয়ার করা, কিন্তু ফান্দি দেখিয়েছেন আসলে কেন তাকে অন্তত এই অঞ্চলের অন্যতম সেরা একজন স্ট্রাইকার বলা হয়। বাংলাদেশ এবং এই দলটার মধ্যে স্পষ্ট একটা বড় পার্থক্যর জায়গা। তাদের কাছে একজন ইকসান ফান্দি আহমেদ নামক ফুটবলার রয়েছেন, যিনি 40টা ম্যাচে অলরেডি 21টা গোল করে ফেলেছেন। বাংলাদেশের কাছে তেমন পিওর গোল স্কোরার নেই। এই যে এত এত ফুটবলাররা, প্রবাসী ফুটবল যাদেরকে আমরা বলছি, তারা আসছেন, একজন ভালো সেন্টার ফরওয়ার্ড খুঁজতে হবে, ভালো স্ট্রাইকার এমন সিচুয়েশন থেকে আনা যায় কিনা সেটা নিয়ে বাফুফেকে কাজ করতে হবে। এরপর আমি কাবরেরার সিচুয়েশনটাতে চলে আসি। এই মুহূর্তে দাঁড়িয়ে কাবরেরার সমালোচনা করাটা সবচেয়ে সহজ কাজ অনেকে মনে করতে পারেন, তবে ট্যাকটিক্যালি একেবারে যৌক্তিকভাবে সমালোচনার কয়েকটা জায়গা খুঁজে পাই। যেমন 4-2-3-1 ফরমেশনে তিনি শুরুতে হামজা চৌধুরীর সাথে ডবল পিভট হিসেবে হৃদয়কে নামিয়েছেন। এখানে আমি ফরমেশনে এত বেশি ত্রুটি দেখছি না, হয়তোবা প্রতিপক্ষের অ্যাটাক লাইনটাকে সামলানোর জন্য এক্সট্রা একজন মিডফিল্ডার খেলিয়েছেন, খেলানো যায়। তবে সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা, ডবল পিভট সিস্টেমে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যখন ডিফেন্সে বা নিজের হাফে থাকেন, আরেকজন প্লেয়ারকে অনেকটা ভার্টিক্যাল রান বা বক্স টু বক্স মুভমেন্ট করতে হয়, হাই অন দ্য পিচে অ্যাডভান্স রোলে থাকতে হয়, যেটা হামজা চৌধুরী ক্ষণে ক্ষণে থাকতে পেরেছেন। হৃদয় সে তুলনায় সে মুভমেন্টগুলো করতে পারেননি। বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডের দুজনই কিন্তু একই লাইনে চলে আসছিলেন, যে জিনিসটা অনেক সময় দেখতেও বাজে লেগেছে। বাংলাদেশের এই ম্যাচে ক্লিয়ার কাট সেরা পারফর্মার যদি বলি, তাহলে সমিত সোম, রাকিব হোসেন এবং হামজার কথা বলতে পারেন, এবং এই তিনজনের ক্লিয়ার কাট একটা কানেকশানে কিন্তু বাংলাদেশ গোলটা পেয়েছে। প্রথমে সমিত সোম একটা হাই প্রেস করেছিলেন, প্রতিপক্ষ প্লেয়ার বল লুজ করেছে, সেখান থেকে হামজা চৌধুরী একটা ওয়েটে থ্রু পাস দিয়েছিলেন, যেখান থেকে রাকিব হোসেন জোরালো শট নিতে না পারলেও গোল করেছেন। তবে সেকেন্ড হাফে এত এত অ্যাটাকার আরও একটা গোল করানোর জন্য নামিয়েছেন হাবিয়ার কাবরেরা, একই সাথে শাহরিয়ার রেমন, মোহাম্মদ ফাহিম, শেখ মুরসালিন, আলামিন, এত এত আক্রমণ ভাগের প্লেয়ার নামিয়েছেন যে নামানোটা খারাপ কিছু নয়, পুরো ব্যাপারটা কেমনটা বিদঘুটে হয়ে গিয়েছে। যে সমিত সোম ফার্স্ট হাফে অনেকগুলো ড্রিবলিং করেছিলেন, ডিফেন্স লাইন রীতিমতো ভেঙেছিলেন, রীতিমতো আসলে ওই লাইনগুলো ব্রেক করে সামনে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পেরেছিলেন। সে সমিত সোম সেকেন্ড হাফে খুব একটা বেশি বলের দেখায় পাননি। যে রাকিব গোল পেয়েছিলেন, উইংয়ে ওয়াইড স্পেসে বারবার করে বিপজ্জনক রানগুলো মেক করছিলেন, তিনি একটা সময় রাইট ব্যাক পজিশনে নেমে আসতে বাধ্য হন। এটা দেখতে এতটাই খারাপ লেগেছে যে এটা আসলে হাবিয়ার কাবরেরা বা বাংলাদেশের যে ম্যানেজমেন্ট আছে তাদের টেকনিক্যাল জ্ঞান নিয়ে প্রশ্ন করার সুযোগ করে দেয়। আমি সাধারণত এত বড় কথা বলে সমালোচনা করি না, তবে রাকিবকে রাইট ব্যাক পজিশনে খেলতে দেখে দলের অন্যতম সেরা পারফর্মারকে যখন আপনি শেষের দিকে একটা গোল করা দরকার, এই সময়ের ডিফেন্সে দেখেন, এটা দেখতে সত্যিকার অর্থে অনেক ফ্রাস্ট্রেটিং লাগে। মোহাম্মদ ফাহিম বেশ কয়েকটা জায়গা থেকে চেষ্টা করেছেন, একটা পেনাল্টি হয়তোবা পেতেও পারতেন, ডিবক্সে ফাউলের শিকার হয়েছেন, এটা বাংলাদেশের জন্য একেবারে আনলাকি একটা মোমেন্ট ছিল। তবে এর পাশাপাশি এই জিনিসটাও বলতে হয়, ফয়সাল আহমেদ ফাহিম বলেন, শাহরিয়ার ইমন বলেন, শেখ মুরসালিন বলেন, এই প্লেয়াররা যখন ডিবক্সের আশেপাশে বল পান অনেক সময় ক্লুলেস মনে হয়। যেমন শাহরিয়ার ইমন অনেকগুলো ভার্টিক্যাল রান মেক করেছিলেন, ডিবক্সে এসে ঠিক কোন জায়গায় বলটা দিতে হবে সেটার হিসাবটা তিনি কিন্তু মেলাতে পারেননি। অন্যদিকে আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান, আপনি যদি ম্যাচ প্রিভিউ ভিডিওটা দেখেন আজকে সকালে, সেখানে কিন্তু ক্লিয়ার কাটভাবে যে সকল প্লেয়ারদেরকে নিয়ে বলা হয়েছিল তারাই গোল করেছেন, তারাই গোলগুলো বানিয়েছেন। বাংলাদেশের জায়গা থেকে গেম প্ল্যান ট্যাকটিক্সটাও কিন্তু স্পষ্ট ছিল না। বেশ কয়েকজন প্লেয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা যায়, সেটা আজকে অন্তত করলাম না। ভবিষ্যতে বাংলাদেশের যে জিনিসটা আসলে বাদ দিতে হবে, প্রথমত হাবিয়ার কাবরেরার কিছু মুখস্থ ট্যাকটিক্স, এবং দ্বিতীয়ত সেন্টার ফরওয়ার্ড পজিশনে সত্যিকার অর্থে একটা প্রোফাইল রেডি করা, পিওর গোল স্কোরার খুঁজে বের করা। ফাইনাল অ্যাসাইনমেন্টটা পারফেক্ট হলো না, একেবারে যা জিনিস আশা করেছিলাম সেটা দেখলাম না। তবে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন, গণজাগরণ দেখেছি। সামনে আশা করছি বাংলাদেশের ফুটবলে আরও অনেক ভালো কিছু স্বল্প সময়ের মধ্যে আছে। ধন্যবাদ সবাইকে।